লোকে নিজের পায়ে কুড়ুল মারে আর দিদিমণি এবারে নিজের পাটাই কুড়ুলে মেরে দিয়েছেন। আপনারা জানেন যে চারিদিকে যে গতি প্রকৃতি দেখা যাচ্ছে তাদের ২০০০ বিধানসভা নির্বাচনের আগে দিদিমণি খুব ভালো করে বুঝে গেছে শুধুমাত্র ওই দুধেল গাইদের ভোট ব্যাংকে এবার আর তার নির্বাচনে যেতে হবে না। তাই তিনি চেষ্টা করছেন প্রবলভাবে হিন্দু সাজার জন্য। এখানে এই ধাঁচা, সেখানে সেই ধাঁচা, ওখানে সেই মন্দির সরকারি পয়সায় করার প্রতিশ্রুতি দিচ্ছেন বা করার চেষ্টা করছেন। কিন্তু বাঙালি, বিশেষ করে বাঙালি হিন্দু যেভাবে মালদা, মুর্শিদাবাদ, মহেশতলা দেখে নিয়েছে, তাতে করে তারা আর বিশ্বাস রাখতে পারছেন না যে এরা যদি চতুর্থবার ক্ষমতায় ফেরত আসে, এই বাংলায় তারা বেঁচে থাকবেন। ফলে সেই ভোট ব্যাংক ফিরিয়ে আনার কোনো জায়গা নেই। ফলে দিদিমণি বুঝে গেছেন এবার গোদের উপর বিষ ফোঁড়ার মতো এসে গেছে এসআইআর, যেখানে তার ওই ভুতুড়ে ভোটাররা আর স্বর্গ থেকে নেমে ভোট দিয়ে তাকে জেতাতে পারবেন না। তাই দুটো ভোট ব্যাংকে তিনি আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছিলেন। একটা হচ্ছে মহিলা ভোট ব্যাংক, যে কারণে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে গেল ৫০০ টাকা করে। আর আরেকটা ভোট ব্যাংক হচ্ছে আদিবাসী ভোট ব্যাংক, যেটা ২০১৯-এর নির্বাচনের পর বিজেপির দিকে চলে গিয়েছিল, কিন্তু তাদেরকে ভুল টুল বুঝিয়ে আবারও নিজেদের দিকে আনা গিয়েছিল। কিন্তু এবারে এমন একটা ভুল তিনি করে ফেললেন যাতে দুটি ভোট ব্যাংকই একদম জলাঞ্জলি চলে গেল। এবং ভোটের আগে এই পড়ে পাওয়া ১৪ আনা যে সুযোগটা পেয়েছে গেরুয়া শিবির, সেটা সেটা তারা কিন্তু দারুণভাবে কাজে লাগাতে চলেছে। প্রথমেই একটা যে এই ৫০০ টাকার লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে গেছে সেই নিয়ে যে একটা মানুষের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়েছে যে এর ফলে কি আল্টিমেটলি পুরো মহিলা ভোট ব্যাংকটাই ওদিকে ট্রান্সফার হয়ে যাবে, এত কিছুর পরও কি ২০২৬ যেতে যাবে না? না, সেই জায়গাটা নেই। এর পাল্টা যে একটা মহিলা ভোট ব্যাংকে হানা দেওয়ার চেষ্টা, এবং সেটাতে যে বিজেপি অনেকটাই সফল হচ্ছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনারা জানেন বিজেপি পরিবর্তন যাত্রা কর্মসূচি নিয়েছে, গোটা রাজ্য জুড়ে একটা ব্যাপক গেরুয়া ঝড় দেখা যাচ্ছে। এবং সেখানেই ২রা মার্চ রায়দিঘি দক্ষিণ ২৪ পরগনায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, এবং সেখানে ৫,৭০০ কোটি টাকার মহিলাদের জন্য একটা তহবিল তৈরি করার কথা তিনি ঘোষণা করে গেছেন। এবার এই যে ৫,৭০০ কোটি টাকা তহবিল, এটা আলটিমেটলি হবেটা কি? মহিলাদের কি একদম অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে? না, তার থেকেও অনেক বৃহত্তর পরিকল্পনা। পশ্চিমবঙ্গের নারীদের সশক্তিকরণ করার জন্য বিজেপি যে পরিকল্পনা নিয়েছে, এই রাজ্যের নারীরা যদি সেটা বোঝে, তাদের জীবনের মানটাই আমূল কিন্তু বদলে যাবে। এটা মূলত মহিলাদের নিরাপত্তা এবং তাদের উপার্জন নিশ্চিত করার জন্য এই ফান্ডটাকে ব্যবহার করা হবে। কি কি হবে এখানে? বিভিন্ন প্রকল্প চালু করা হবে যেটা মহিলাদেরকে ইনভলভ করা যায়, তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের দক্ষতা বৃদ্ধি করা হবে। বিভিন্ন যে স্বনির্ভর গোষ্ঠী রয়েছে তারা সহায়তা পাবে, নারী শিক্ষার প্রচার ও প্রসার অনেকাংশে বৃদ্ধি পাবে, এবং সব থেকে বড় কথা, নারীদের সামগ্রিক নিরাপত্তা সুনিশ্চিত হবে। তাহলে তাহলে একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার এখন যেটা পাচ্ছে সেটা কি বন্ধ হয়ে যাবে? না, লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছে তেমন চলবে। সব থেকে বড় কথা, লক্ষ্মীর ভাণ্ডারের যে ভাতার পরিমাণটা দেওয়া হচ্ছে সেটা অনেকটাই বৃদ্ধি হবে, কেননা যাদের দরকার রয়েছে, যাদের কাছে এই টাকাটা সত্যিই ইম্পর্টেন্ট, তাদেরকে যতদিন না স্বনির্ভর করা যাচ্ছে তাদেরকে কিন্তু একটা বড় ফান্ড সেখানে দেওয়া হবে। যে টাকা পাচ্ছে তার ডবল হয়ে যাবে, ৩,০০০ টাকা অন্তত মহিলারা পাবেনই। সেই জায়গাটা তো থাকছেই, তার পাশাপাশি এই ৫,৭০০ কোটি টাকার একটা আলাদা তহবিল কিন্তু তৈরি হচ্ছে। এর পাশাপাশি আদিবাসী তাদেরকে নিয়েও কিন্তু ভাবনা চিন্তা শুরু হয়েছে। কেন তাদেরকে নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে? কেন বললাম, ওই ২০১৯-এ এই আদিবাসী ভোট ব্যাংক কিন্তু বিজেপির সঙ্গে ছিল, কিন্তু পরবর্তীকালে তাদেরকে ভুল বোঝানো হয়। কিন্তু এখন এই আদিবাসী সম্প্রদায় পরিষ্কারভাবে বুঝতে পারছে রাজ্যে যতদিন দিদিমণির সরকার আছে তাদের ভালো তো কিছু হবেই না, উল্টে তাদেরকে তো কার্যত মানুষ হিসেবেই মনে করা হয় না। তো এই জায়গাতে যে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে, যেটা আমাদের সম্মানীয় রাষ্ট্রপতিজি এসেছিলেন দার্জিলিংয়ে, যেখানে ওই আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন হওয়ার কথা ছিল, সেইখানে তাকে চূড়ান্ত অপমান করা, প্রোটোকল ভাঙা, এই সব থেকে শুরু হয়েছে। এবং সেটা হওয়ার পরও কিন্তু সেখানে রাজনীতির চরমতম জায়গায় নিয়ে চলে গেছেন দিদিমণি। এবং সেই জায়গাটায় প্রথমে এটাকে ডিফেন্ড করার জন্য বীরবাহা হাঁসদা, রাজ্যের মন্ত্রী, তাকে নামিয়ে দেওয়া হয়েছিল। এখন দেখুন, বীরবাহা হাঁসদাকে নিয়ে এমনিতেই অনেক কন্ট্রোভার্সি আছে, তিনি ২০২৬ আবার টিকিট পাবেন কিনা, পেলেও জিততে পারবেন কিনা, এই নিয়ে ঝাড়গ্রামে জঙ্গলমহলে প্রচণ্ড রকম চর্চা রয়েছে। উল্টো দিকে এখানে এরা যে আদিবাসীদের একটু
একটুও কোনো সহানুভূতির চোখে দেখে না, সেটা প্রমাণ হয়ে যায় যখন খগেন মুর্মুর মতো সাংসদকে মেরে ফাটিয়ে রক্তাক্ত করা হয়। বিজেপির হয়ে এই নিয়ে ময়দানে ব্যাট করতে নেমেছেন খগেন মুর্মু, আর তাতেই কিন্তু হাওয়া টাইট, সেটা খুব ভালো করে বুঝতে পারছে দিদিমণির দল। এই বীরবাহা হাঁসদাকে দিয়ে আর হচ্ছে না, স্বয়ং ময়দানে নামলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এবং তাকে দিয়েও যখন হলো না, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড ইন কমান্ড, তাকেও নামাতে হলো। কিন্তু তাতেও কি চিড়ে ভিজলো? মনে তো হচ্ছে না। কেননা যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে, এরপর প্রকাশ চিকবারাইক, বুলু চিকবারাইক, এই ধরনের যে আদিবাসী নেতারা আছে তাদেরকেও ময়দানে নামাতে হয়েছে। তার কারণ হচ্ছে, দেখুন, উত্তরবঙ্গে এমনিতেই তৃণমূলের যে গুটি সেটা যথেষ্ট নড়বড়ে হয়ে গেছে। তারা এবার সিঙ্গেল ডিজিটে থাকতে পারে এমন একটা স্পেকুলেশন শুরু হয়ে গেছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু একটা ব্যাপক অংশে এই আদিবাসী ভোট রয়েছে, যেটা ডিসাইডিং ফ্যাক্টর। পশ্চিমবঙ্গে 16টা এসটি আসন থাকলেও দেখা গেছে কম বেশি 52টা আসন রয়েছে, যেখানে কিন্তু দারুণভাবে এই আদিবাসী ভোটের উপর ডিপেন্ড করে সেখানকার ফলাফল। এবং ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হুগলি এবং পূর্ব বর্ধমানের কিছুটা অংশ, সেখানে কিন্তু এই আদিবাসী ভোটই ডিসাইডিং ফ্যাক্টর। তারা যেটা বুঝে যাচ্ছে যে এই এই শাসক দল ক্ষমতায় থাকলে তাদের আলটিমেটলি কিছু হবে না। আসলে মেন যে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে, সেটা শুরু হয়েছে আমাদের রাষ্ট্রপতি যখন এখানে এলেন। আপনারা জানেন, নবম আন্তর্জাতিক সাঁওতালি সম্মেলন, সেটা দার্জিলিং জেলায় হওয়ার কথা ছিল। প্রথমে শিলিগুড়ির বিধাননগরের যে স্পেসিয়াস গ্রাউন্ড আছে, সেখানে এটা অ্যারেঞ্জ করার কথা ছিল। কেননা যেটা মনে করা হচ্ছিল, অন্তত 5 লক্ষ বিভিন্ন রাজ্য থেকে বা বিভিন্ন জায়গা থেকে এই সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা আসবেন। কিন্তু দেখা গেল সেইটা যদি হয়, এই যে আদিবাসী ভোটটা ইতিমধ্যেই শাসক দলের নড়বড় করছে, সেখানে রাষ্ট্রপতি এসে বক্তব্য রাখবেন এবং তারা বুঝতে পারবেন যে সত্যিই ভারত সরকার কিভাবে এই আদিবাসীদের উন্নয়নের জন্য কাজ করছে, তাহলে তো বহুত মুশকিল আছে। সেই জন্য শিলিগুড়ির বিধাননগরের ওই স্পেসিয়াস গ্রাউন্ড থেকে এটাকে একদম একটা কনজেস্টেড এরিয়া, গোসাইপুরের ঘিঞ্জি এরিয়াতে এই প্রোগ্রামটাকে শিফট করে দেওয়া হয়। এবং শুধু সেটা করে দিয়েই ক্ষান্ত নন, এরপর কলকাতায় ওই যে ধর্নার নাটক চলছে, সেই ধর্নার নাটক মঞ্চ থেকে আমাদের রাষ্ট্রপতিকে চূড়ান্ত রকমের অসভ্যতা, অসম্মানজনক কথাবার্তা বলা হয়। এমনই পরিস্থিতি হয় যে সেখানে কিন্তু আমাদের রাষ্ট্রপতি মহোদয়কে সেখানে মুখ খুলতে হয়েছে। এইবার এই যে জায়গাটা হয়েছে, তারপরও কিন্তু এদের গা জোয়ারি কমছে না। এরা পরিষ্কার বলছে কোনো প্রোটোকল ভাঙা হয়নি। রাষ্ট্রপতি যদি 50 বার আসে, আমরা কি সব কাজ ছেড়ে সেখানে চলে যাব? সেখানে প্রশ্ন উঠছে যে তাহলে যদি তিনি জেলা সফরে যান, সেখানে ডিএমরা যদি বলেন যে তার অন্য কাজে তারা ব্যস্ত আছেন, তিনি মেনে নেবেন তো? তিনি যদি হাসপাতাল ভিজিটে যান, সেখানে গিয়ে সেখানকার যদি মানুষজন বলে, সেখানকার হসপিটালের স্টাফরা যদি বলে যে আমরা রুগী নিয়ে ব্যস্ত আছি, আপনাকে অ্যাটেন্ড করতে পারবো না, মেনে নেবেন তো? এর আগে তো নেননি আপনি। এর আগে যখন এরকম হয়েছিল, সেই ডাক্তারের জীবনটাই তো দুর্বিষহ করে দিয়েছিলেন। ফলে এই যে কথাটা বলছেন কোনো প্রোটোকল ভাঙা হয়নি, রাষ্ট্রপতি দ্রৌপদীকে অসম্মানের যে অভিযোগ, সেটাকে আপনি উড়িয়ে দিচ্ছেন, সত্যিই কি উড়িয়ে দেওয়ার মতো জায়গায় রয়েছে? এর হিসাব কিন্তু কড়াই গণ্ডায় একদিকে বাংলার মহিলারা, অন্যদিকে আদিবাসী সমাজ, তারা কিন্তু নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছেন। শুধু তাই নয়, আন্তর্জাতিক নারী দিবসে আপনি ওই কালো শাড়ি টাড়ি পরে গ্যাসের দাম বেড়েছে, গ্যাসের দাম কেন বেড়েছে সেটা নিয়ে তো আলাদা এপিসোড করব। সেখানে আপনার ভূমিকা কি, এই গ্যাসের দাম এই জায়গায় যাওয়ার জন্য আপনি কতখানি দায়ী, সবটা এক্সপোজ করব। কিন্তু এই মহিলাদের বললেন যে কালো শাড়ি পরে হাতা খুন্তি নিয়ে আপনারা ময়দানে নামুন। আসলে সবসময়ই আপনি এই মহিলাদের ব্যবহার করে এসেছেন। আমরা দেখেছি যেখানে যা রাজনৈতিক অসভ্যতা করতে হয়েছে, বিপক্ষের প্রার্থীকে আটকানো হোক, এসআইআর এর সময় সি মুরুগানকে আটকানো হোক, মহিলাদের আপনি এগিয়ে দিয়েছেন। তারা গিয়ে সামনে পুরো গন্ডগোলটা করেছে, আর পিছনে ওই আপনার যারা পুরুষ কর্মীরা রয়েছে, তারা দাঁড়িয়ে আছে এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এবং বাকি গন্ডগোলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একদম চেনা ছকে আপনি সবসময় খেলে যান। এই মহিলাদের মহিলা হিসেবে, নারী হিসেবে সম্মানটা কি সত্যিই আছে? এটা প্রশ্নের মুখে রয়েছে। সবথেকে বড় কথা, অখিলগিরি আপনার মন্ত্রিসভার জলজলে সদস্য ছিলেন। সেই অখিলগিরি আমাদের এই রাষ্ট্রপতি সম্বন্ধে কি কুরুচিকর মন্তব্য করেছিলেন, সেই জায়গা থেকে অখিলগিরি আজকেও কিন্তু দাপটের সঙ্গে রাজনীতি করে যাচ্ছেন। এবং কানাঘুষো শোনা যায় তাকে নাকি আবার আপনি টিকিটও রিপিট করবেন। শুধু তাই নয়, বিজেপি করার অপরাধে তপনে কিছু মহিলাকে জোর করে দলবদল করে আপনার দলে আসতে বাধ্য করেছিলেন এবং তারপর তাদের শাস্তি হিসেবে তাদেরকে দণ্ডি খাটানোর ব্যবস্থা করেছিলেন। আপনি বলেন জঙ্গলমহল হাসছে, অথচ এই জঙ্গলমহলে গিয়ে যখন এই আদিবাসী মহিলাদের হাত ধরে আপনি নৃত্য করে দেখান তাদের কত কাছের, তাদের হাতের ছোঁয়াটা আপনার লেগে যাবে বলে গ্লাভস পরে করেন আপনি, এই অভিযোগও আপনার বিরুদ্ধে উঠেছে।
সুতরাং সব জায়গা থেকেই দেখা যাচ্ছে যে মহিলা হোক বা আদিবাসী হোক, তাদের বিরোধী আপনারা রয়ে গেছেন। এমনকি সন্দেশখালির ঘটনা, যেখানে শেখ শাহজাহানের বাহিনী তার পিঠে তৈরির কাহিনী সর্বজন বিদিত, সেই জায়গাতেও দেখা গেছে বেছে বেছে অত্যাচারটা হিন্দুদের উপরই হয়েছে, এবং সেখানকার যে আদিবাসী মহিলারা আছে তাদেরকেও কিন্তু এই অসম্মানের সামনাসামনি হতে হয়েছে। এমনকি দেউচা পাচাবি, যেটা নিয়ে আপনি অনেক ঢাক ঢোল পিটিয়েছিলেন, সেইখানে ২১,০০০ আদিবাসী পরিবার তারা কিন্তু বিপর্যয়ের মুখে পড়ে যাবে, তাদের কথা ভাবেননি। সুতরাং এই আদিবাসী সমাজ আজকে কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে, আর সেই জায়গা থেকেই, সেই রাগ থেকেই কি দেশের রাষ্ট্রপতিকেও আপনি কোনো ছাড় দিলেন না, তাকে এইভাবে অপমানের মধ্যে ফেললেন, তাকে এই প্রোটোকলের মধ্যে ফেললেন। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, এই চেয়ারকে অসম্মান করার আপনার কি কি মারাত্মক একটা অভিপ্রায় রয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গে নারীদের যে কি অবস্থান রয়েছে খুব ভালো করে নারীরা জানে। এখানে আরজিকর কাণ্ড হয়ে যায়, এখানে কসবা ল কলেজ হয়ে যায়, এখানে দিকে দিকে আপনাদের এইসব উন্নয়ন বাহিনীর লোকেরা ছড়িয়ে আছে। তারা নারীদের উপর যা অত্যাচার করার সেটা তো করছেই। সব থেকে গুরুত্বপূর্ণ, এরা অত্যাচার করার পর এদের শাস্তি দেওয়ার বদলে এদেরকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছেন। তথ্য প্রমাণ লোপাট করে দিয়ে হচ্ছে, পুলিশকে ব্যবহার করা হচ্ছে, বিরোধীদের এই ভয়ঙ্কর অভিযোগ উঠছে। একটা অভিযোগ থেকেও এখন অবধি নিজেকে মুক্ত প্রমাণ করতে পেরেছেন। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই চেয়ারকে অপমান করা। রাষ্ট্রপতিকে তো ছেড়ে দিন, তাকে তো করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে হোদল কুতকুত থেকে আরম্ভ করে কি না কুৎসিত ভাষায় বলেছেন। দেশের প্রধানমন্ত্রীকে উচ্চারণ করা যায় না এরকম কাঁচা খিস্তি ব স বিপ 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 করে নিউজ মিডিয়ামে চালাতে হয়, সেই জিনিস আপনি করেছেন। নাড্ডাজি যখন বিজেপি সর্বভারতীয় সভাপতি, তিনি পশ্চিমবঙ্গে এসছেন, নাড্ডা ফাড্ডা গাড্ডা বলে কুৎসিত আক্রমণ করেছেন, সবসময় বিলো দ্য বেল্ট, নোংরামি, পাঁকের রাজনীতি, সেটাই করে আসছেন। আর সেটা আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে আবারও অপমান করার মাধ্যমে সেই জায়গাটাই স্পষ্ট করে দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি তো এই জিনিসটা করবেন, বিজেপি কি এই জায়গাটা মেনে নেবে? প্রথমেই তো ভোট ব্যাংকের অঙ্ক বললাম, কিন্তু তার পাশাপাশি বিজেপি যে অত্যন্ত সিরিয়াসলি ম্যাটারটা নিয়েছে এবং এইসব স্টপ হওয়া দরকার আছে, এবং সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিমবঙ্গে পরিবর্তনের মাধ্যমেই হবে, এটা এস্টাবলিশ করে দিয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী এই নিয়ে মুখ খুলেছেন, একবার নয় দুবার। প্রথমেই এক্স হ্যান্ডেলের তীব্র নিন্দা করেছেন, এবং তারপর দিল্লিতে একটা সরকারি অনুষ্ঠান ছিল, সেখানেও কিন্তু প্রধানমন্ত্রী এই নিয়ে মুখ খুলেছেন। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ক্ষমা করবে না, আর পশ্চিমবঙ্গের মানুষ যদি ক্ষমা না করে, বিজেপিও ক্ষমা করবে না। এবং পশ্চিমবঙ্গের মানুষের এই মতটা যাতে গুরুত্ব পায় আসন্ন নির্বাচনে, সেটা এনসিওর করবে বিজেপি। স্বয়ং প্রধানমন্ত্রীর ময়দানে নামা থেকেই সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। শুধুমাত্র প্রধানমন্ত্রী নন, সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী, এমনকি যোগী আদিত্যনাথজির মতো গুরুত্বপূর্ণ হাই প্রোফাইল চিফ মিনিস্টার যারা আছেন, তারাও কিন্তু এই ঘটনার সরব হয়েছেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, সারা ভারতবর্ষেই এর একটা ইম্প্যাক্ট পড়ছে। বাংলায় কথা বলেন বেশিরভাগ, ভারতবর্ষই সেই বাংলাটা বোঝে না, যেহেতু হিন্দি বা অন্যান্য ভাষায় কথা হয় সেখানে। কিন্তু এই চূড়ান্ত অসভ্যতার যে মেসেজ, সেটা কিন্তু সারা ভারতবর্ষের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ফলে ভারতবর্ষ থেকেও আওয়াজ উঠছে, পশ্চিমবঙ্গে পরিবর্তন চাই, আর সেটা এবার হবেই। সেটা যে হবেই সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে যখন অমিত শাহজির মন্ত্রক তেড়ে ফুঁড়ে ময়দানে নেমেছে। এবং সেটা যে শুধু লোক দেখানো নয়, শুধু রাজনীতি নয়, সেটা খুব স্পষ্ট করে বুঝতে পারছেন। আপনার ডিপার্টমেন্ট থরহরি কম্প হয়ে গেছে। আসলে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে যে এই সরকারটা নারী বিরোধী, এই সরকারটা আদিবাসী বিরোধী, এই সরকারটা যুব সম্প্রদায়ের বিরোধী, যে কারণে চাকরি চলে যায়, ২৬,০০০ সরকারি চাকরি চলে যায়, আর যুব সাথীর ভাতা দিয়ে তাদেরকে ভুলিয়ে রাখার চেষ্টা করা হয়। শুধুমাত্র ভাতা ভিক্ষা, খেলা মেলা মৎসবে এই সরকারটা চলছে। না আছে কোনো মিশন, না আছে কোনো ভিশন, না আছে কোনো সরকারি চাকরি, না আছে কোনো ইন্ডাস্ট্রি। আর তার উপরে মানুষ বেঁচে থাকবে কিনা, নারীদের সুরক্ষা থাকবে কিনা, আদিবাসী সম্প্রদায়ের কোনো উন্নতি হবে কিনা, এমনকি তার পেয়ারের যে দুধেল গাই রয়েছে, সেই দুধেল গাই ভোট ব্যাংক, তাদেরও আসল উন্নয়ন হবে কিনা প্রশ্নের মুখে। আর সব থেকে বড় কথা, যেটা গোটা দেশের সার্বিকভাবে নিরাপত্তার প্রশ্ন তুলে দিচ্ছে, সেটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশ। তাদেরকে বাঁচানোর জন্য আজকে ধর্মতলায় ধর্নার নাটক করে যেতে হচ্ছে আপনাকে। এই পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করারই কি পরিকল্পনা রয়েছে? এই প্রশ্ন যখন বিরোধীরা তুলছে, সাধারণ মানুষের কাছে কিন্তু সেটা অ্যাকসেপ্টেড হচ্ছে। আর সেই জন্যই বললাম যে মানুষ তো নিজের পায়ে কুড়ুল মারে, এবার কুড়ুলে নিজের পাটা মেরে দিয়েছেন। নিজের যে ভোট ব্যাংকটা ছিল, সেটা আস্তে আস্তে তো ধ্বংস হচ্ছেই। যে ভোট ব্যাংকটার উপর তিনি ডিপেন্ড করছিলেন ২০২৬ জেতার জন্য, একটা ভুল, একটা মারাত্মক ভুল, এবং ভুলও বলবো না, অন্যায়, আজকে সেখানে কিন্তু ধ্বস্ত করে দিল। একদিকে পশ্চিমবঙ্গের নারীরা বুঝছে তারা কতখানি অসহায় অবস্থায় রয়েছে, এই সরকার থাকলে তারা কোন বিপদের মধ্যে রয়েছে। অন্যদিকে আদিবাসী সমাজ,
তারাও কিন্তু সেই একই বার্তা পাচ্ছে। আর এই দুইয়ের যোগফল যদি হয়, পশ্চিমবঙ্গের বহু আসনের ফয়সালা কিন্তু এদিক থেকে ওদিক হয়ে যাবে, সেটা ক্রমশ নিশ্চিত হচ্ছে। ওই বারবার একটা কথা আপনাদের বলছি না, যে এরা 250-260 আসন পাওয়ার আস্ফালন করছে, যা পরিস্থিতি তৈরি হয়েছে, এরা 30 আসন পেয়ে বিরোধী দলের মর্যাদা পাবে কিনা, সেই জায়গাটাই এখন প্রশ্নের মুখে চলে এসছে। কি বলবেন এই চূড়ান্ত নারী বিরোধী, এই চূড়ান্ত আদিবাসী বিরোধী মনোভাব সম্পন্ন একটা দল, তাদের নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।